নমস্কার। আজকের আলোচনা কিন্তু বেশ অন্যরকম একটা বিষয় নিয়ে। একটা ছায়াপথ, উর্সা মাইনার বামন ছায়াপথ। হ্যাঁ, বেশ অস্পষ্ট কিন্তু দারুণ ইন্টারেস্টিং একটা মহাজাগতিক বস্তু। আমরা ডক্টর চিন্ময় পালের একটা লেখা উর্সা মাইনার বামন ছায়াপথ মহাজাগতিক জীবাশ্ম সেটার ওপর ভিত্তি করে একটু গভীরে যাব আজ। হুম, মানে এটা হয়তো মেগেলেনিক ক্লাউডের মতো অতটা চোখে পড়ার মতো না, তাই না? ঠিক, অতটা ঝলমলে নয়, কিন্তু আমাদের আকাশগঙ্গার প্রতিবেশী হিসেবে এর গুরুত্ব কিন্তু কম নয়, বিশেষ করে পুরনো ইতিহাস বা ডার্ক ম্যাটারের মতো বিষয়ে। ওই ডার্ক ম্যাটারের ব্যাপারটা আসলেই খুব রহস্যময়। আচ্ছা, এটাকে তো বলছেন মহাজাগতিক জীবাশ্ম, মানে ঠিক কি বোঝাতে চাইছেন? হ্যাঁ, অনেকটা টাইম ক্যাপসুলের মতো আর কি। মানে এটা মহাবিশ্বের খুব শুরুর দিকের অবস্থার একটা ছবি ধরে রেখেছে। গ্যালাকটিক প্রত্নতত্ত্ব, মানে গ্যালাক্সির বিবর্তন বোঝার জন্য এটা দারুণ জরুরি। আর ডার্ক ম্যাটার? হ্যাঁ, আর ওই অদৃশ্য ডার্ক ম্যাটার বা তম পদার্থের চরিত্র বুঝতেও এটা বিজ্ঞানীদের প্রচুর সাহায্য করছে। আচ্ছা, তাহলে আসুন, এর আসল বৈশিষ্ট্যগুলো কি আর কেন এটা বিজ্ঞানীদের কাছে এত গুরুত্বপূর্ণ সেটা একটু ভেঙে আলোচনা করা যাক। প্রথমেই এর ঠিকানাটা কোথায়? নামে তো পরিচয় আছে কিছুটা। উর্সা মাইনর, মানে সপ্তর্ষিমণ্ডল নক্ষত্রপুঞ্জে। ও আচ্ছা, আর পৃথিবী থেকে দূরত্ব বেশ অনেকটা নিশ্চয়ই। হ্যাঁ, তা তো বটেই। প্রায় 2,25,000 আলোকবর্ষ। সোয়া 2 লাখ আলোকবর্ষ, অনেক দূর। আর এটা কি সাধারণ ছায়াপথের মতোই? ঠিক সাধারণ নয়, এটাকে বলে বামন উপবৃত্তাকার বা ড্রোয়ার্প স্ফেরিয়য়েডাল ছায়াপথ। মানে আকারে বেশ ছোট, তারাগুলো খুব ছাড়া ছাড়া, অনেকটা ডিমের মতো দেখতে, কিন্তু চ্যাপ্টা না। আচ্ছা, আবিষ্কার হলো কবে? এটা আবিষ্কৃত হয় 1955 সালে। আমেরিকার লোয়েল অবজারভেটরিতে এজি উইলসন করেছিলেন। 55 সালে? বেশ পরেই তো। এর কারণ কি এর ঔজ্জ্বল্য কম হওয়া? একদম। এর আপাত ঔজ্জ্বল্য খুবই কম, মানে +10.3। তাই খালি চোখে তো প্রশ্নই ওঠে না। বেশ শক্তিশালী টেলিস্কোপ লাগে দেখতে। বুঝলাম। আচ্ছা, এর ভেতরে কি আছে? মানে কি দিয়ে তৈরি এটা? এটাই আসল মজার ব্যাপার। এর ভেতরে মূলত খুব খুব পুরনো তারা, বয়স হয়তো 10 বিলিয়ন বছর বা তারও বেশি। 10 বিলিয়ন বছর? হ্যাঁ, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নতুন তারা তৈরির জন্য যে গ্যাস বা ধুলো দরকার, সেটা এখানে প্রায় নেই বললেই চলে। ও, মানে কোটি কোটি বছর ধরে নতুন তারা জন্মাচ্ছেই না। একদম তাই। সেজন্যই তো এটা প্রায় অপরিবর্তিত রয়ে গেছে। এর ব্যাসটাও মাপা হয়েছে প্রায় 3,000 আলোকবর্ষ। খুব বেশি বড় নয়। তাহলে এই তারাগুলোর মোট ভর কেমন হবে? আন্দাজ আছে কিছু? হ্যাঁ, বিজ্ঞানীরা হিসেব করে দেখেছেন, তারাগুলোর মোট ভর আমাদের সূর্যের ভরের প্রায় 20 থেকে 50 লক্ষ গুণ হতে পারে। কিন্তু মনে হচ্ছে এখানে একটা কিন্তু আছে। ঠিক ধরেছেন। কিন্তু আসল রহস্যটা হলো এর মোট ভর, মানে তারা, গ্যাস যদি কিছু থাকে, আর ডার্ক ম্যাটার মিলিয়ে। সেটা কত? সেটাই অবাক করার মতো। এই তারাগুলোর গতিবিধি দেখে বিজ্ঞানীরা মনে করছেন মোট ভর সূর্যের ভরের 10 কোটিরও বেশি হতে পারে। কি বলছেন? মানে দৃশ্যমান ভরের চেয়ে অদৃশ্য ভর অনেক অনেক গুণ বেশি। ঠিক তাই। এর বেশিরভাগ ভরই আসলে ডার্ক ম্যাটার। এটাই উর্সা মাইনরকে ডার্ক ম্যাটার গবেষণার জন্য একটা আদর্শ জায়গা করে তুলেছে। এই জন্যেই তাহলে এত গুরুত্ব? হ্যাঁ, তারাগুলোর গতি ব্যাখ্যা করতে গেলেই বিপুল পরিমাণ ডার্ক ম্যাটারের অস্তিত্ব মেনে নিতে হয়। এটা আমাদের মহাবিশ্বের যে স্ট্যান্ডার্ড মডেল, মানে ল্যামডা সিডিএম মডেল, সেটা পরীক্ষা করার জন্য খুব জরুরি। এটা জানা সবচেয়ে বেশি ডার্ক ম্যাটার ডমিনেটেড গ্যালাক্সিগুলোর মধ্যে একটা। আর তারাগুলোর মধ্যে ভারী মৌল কম বললেন, মানে ধাতবতা কম। হ্যাঁ, ধাতবতা খুব কম। এটাও এদের প্রাচীনত্বের একটা বড় প্রমাণ। মানে এরা মহাবিশ্বের শুরুর দিকে তৈরি হয়েছিল, যখন ভারী মৌল বেশি তৈরিই হয়নি। এই কারণেই কি একে মহাজাগতিক জীবাশ্ম বলা? একদম। পুরনো তারা, নতুন তারা তৈরি বন্ধ, ভেতরের পরিবেশটাও প্রায় আদিম। সব মিলিয়ে এটা যেন মহাবিশ্বের শৈশবের একটা ফসিল বা জীবাশ্ম। আচ্ছা, আমাদের ছায়াপথ মিল্কি ওয়ে এর কাছাকাছি তো এটা। কোনো প্রভাব ফেলে মিল্কি ওয়ে? অবশ্যই। মিল্কি ওয়ের মতো বড় গ্যালাক্সির মহাকর্ষীয় টান খুব শক্তিশালী। উর্সা মাইনরের মতো ছোট স্যাটেলাইট গ্যালাক্সিগুলো সেই টান অনুভব করে। কি হয় তাতে? মিল্কি ওয়ের টানে এর বাইরের দিকে তারা, এমনকি ডার্ক ম্যাটারও ধীরে ধীরে ছিটকে বেরিয়ে যেতে পারে। এটাকে বলে টাইডাল স্ট্রিপিং। জোয়ারের মতো টেনে নেওয়া আর কি। হ্যাঁ, অনেকটা সেরকমই। কিন্তু এত অস্পষ্ট একটা জিনিসকে এত খুঁটিয়ে দেখা তো খুব কঠিন কাজ নিশ্চয়ই। খুবই কঠিন।
ভালো নানে টেলিস্কোপ লাগে, দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করতে হয়। স্পেকট্রোস্কোপি ব্যবহার করে তারাগুলোর আলো বিশ্লেষণ করা হয়। স্পেকট্রোস্কোপি মানে? মানে আলোর বর্ণালী দেখে বোঝা যায় তারাগুলো কি দিয়ে তৈরি, কি গতিতে চলছে ইত্যাদি। এখন অবশ্য গায়ার মতো স্পেস মিশন খুব সাহায্য করছে। গায়া তো তারাগুলোর অবস্থান আর গতি মাপে, তাই না? হ্যাঁ, লক্ষ লক্ষ তারার নিখুঁত অবস্থান আর গতি। উর্সা মাইনরের তারাগুলোকেও বুঝতে এটা খুব সাহায্য করছে। আচ্ছা, আগে বলছিলেন সপ্তর্ষি মণ্ডলে আছে, এটা কি ধ্রুব তারার কাছাকাছি? হ্যাঁ, উত্তর আকাশের খুব পরিচিত তারা পোলারিস বা ধ্রুব তারার কাছেই এর অবস্থান। কিন্তু আগেই বলেছি, টেলিস্কোপ ছাড়া দেখা অসম্ভব। এই আবিষ্কারটা কি অন্য কোনো প্রভাব ফেলেছিল? অবশ্যই ১৯৫৫ সালের এই আবিষ্কারটা বিজ্ঞানীদের মিল্কি ওয়ের আশেপাশে এরকম আরও অনেক অনুজ্জ্বল বামন ছায়াপথ খুঁজতে উৎসাহিত করেছিল। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, এখানে লাইরি টাইপের তারা পাওয়া যায়। ও, ওই যে পরিবর্তনশীল তারাগুলো? হ্যাঁ, যাদের উজ্জ্বল্য নিয়মিত বদলায়। এদেরকে স্ট্যান্ডার্ড ক্যান্ডেল হিসেবে ব্যবহার করে মহাজাগতিক দূরত্ব মাপা হয়। দারুণ তো। হুম। তাহলে সব মিলিয়ে বলা যায় উর্সা মাইনর বামন ছায়াপথ হয়তো দেখতে খুব সাধারণ অনুজ্জ্বল, কিন্তু একে ছাড়া মহাবিশ্বের ইতিহাস, ডার্ক ম্যাটারের রহস্য বা তারা কিভাবে এভলিউশন করে, মানে বিবর্তিত হয়, তা বোঝা বেশ কঠিন। একদম ঠিক। আকারে ছোট হলেও গুরুত্বের দিক থেকে এটা বিশাল। বিলিয়ন বিলিয়ন বছর আগের মহাবিশ্বের কথা যেন জমা হয়ে আছে এর মধ্যে। তাহলে আজকের আলোচনা শেষে একটা প্রশ্ন মনে আসছে। এই যে প্রাচীন জীবাশ্ম ছায়াপথগুলো আর আমাদের মিল্কি ওয়ের মতো বড় ছায়াপথ, এদের মধ্যে যে একটা সম্পর্ক আছে, মানে এই যে টাইডাল স্ট্রিপিংয়ের কথা বললেন, হুম। এইসব দেখে কি গ্যালাক্সিগুলোর ভবিষ্যৎ নিয়ে কিছু ধারণা করা যায়? মানে এরা কি শেষ পর্যন্ত একে অপরের মধ্যে মিশে যাবে, নাকি অন্য কিছু হবে? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এদের এই মিথস্ক্রিয়া পর্যবেক্ষণ করেই বিজ্ঞানীরা গ্যালাক্সি মর্জার বা একত্রীকরণ এবং গ্যালাক্সির শেষ পরিণতি বোঝার চেষ্টা করছেন। এটা সত্যি একটা ভাবনার বিষয়।